2 দশক আগে ওয়াশিংটন বলেছিল ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে। সেই দাবিতে লাখো টন বোমা ফেলা হলো, পুরো একটা দেশ ধ্বংসস্তূপে পরিণত হলো। পরে প্রমাণ হলো সেই গণবিধ্বংসী অস্ত্রের অস্তিত্ব কখনো ছিল না, পুরোটাই ছিল মিথ্যা। তারও আগে আফগানিস্তানে একই কাণ্ড ঘটেছে, লিবিয়ায় একই ছক অনুসরণ করা হয়েছে। গাদ্দাফিকে হটানোর পর লিবিয়া পরিণত হলো নরকে। আর এখন এখন সেই একই পশ্চিমা জোটের সামনে দাঁড়িয়ে আছে ইরান। কিন্তু এখানেই গল্পটায় একটা মৌলিক পার্থক্য আছে। সাদ্দামের ইরাক ছিল নিষেধাজ্ঞায় জর্জরিত, সামরিকভাবে দুর্বল। গাদ্দাফির লিবিয়ার কোনো মিত্র ছিল না। তালেবানের আফগানিস্তানে আধুনিক সামরিক সরঞ্জাম বলতে কিছুই ছিল না। ইরান সম্পূর্ণ আলাদা। ইরানের পেছনে দাঁড়িয়ে আছে রাশিয়া আর চীন। ইরানের হাতে আছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো আমেরিকার সবচেয়ে শক্তিশালী বোমাতেও ভেদ করা সম্ভব হয়নি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরান ভয় পায়নি, একবারও পিছু হটেনি। তাহলে এই পরিস্থিতিতে ব্রিটেন আর ফ্রান্স কেন হঠাৎ যুদ্ধে জড়াচ্ছে? এই প্রশ্নের উত্তরটা বুঝলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। একটা চমকপ্রদ তথ্য সামনে এসেছে, যেটা পশ্চিমা মূলধারার সংবাদ মাধ্যমগুলো খুব একটা ফলাও করে প্রকাশ করছে না। ইরানের রেভলিউশনারি গার্ড একটি দাবি করেছে, ভারত মহাসাগরে মোতায়েন আমেরিকান যুদ্ধজাহাজগুলোর ক্রুজ মিসাইলের মজুদ কার্যত ফুরিয়ে গেছে। 5 মাসের ধারাবাহিক বোমাবর্ষণে আমেরিকা তার মিসাইল ভান্ডারের একটা বিশাল অংশ খরচ করে ফেলেছে। আর নতুন মিসাইল উৎপাদন করে সেখানে পৌঁছাতে সময় লাগবে। এই দাবি যদি সত্যি হয়, তাহলে এর অর্থ ভয়াবহ। এর মানে হলো পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল নৌবাহিনী এই মুহূর্তে তার প্রধান আক্রমণাত্মক অস্ত্র ছাড়াই সমুদ্রে ভাসছে। বিমানবাহী রণতরী আছে, ডেস্ট্রয়ার আছে, সাবমেরিন আছে, কিন্তু গুলি নেই। আর ঠিক এই কারণেই ওয়াশিংটন এখন ব্রিটেনের দিকে তাকাচ্ছে। ব্রিটেনের RAF ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে B-1 ল্যান্সার বোমারু বিমান উড়িয়ে ইরানে হামলা চালানো হচ্ছে। অর্থাৎ আমেরিকা নিজের যুদ্ধজাহাজ থেকে আক্রমণ চালাতে না পেরে মিত্রদের মাটি ব্যবহার করছে। এটাকে সামরিক বিশ্লেষকরা কি চোখে দেখছেন? তারা বলছেন এটা দুর্বলতার সবচেয়ে স্পষ্ট চিহ্ন। এই দুর্বলতার মাসুল কে দেবে, সেটাই এখন বড় প্রশ্ন। ব্রিটেনকে বুঝতে পারছে সে কোন ফাঁদে পা দিচ্ছে। ব্রিটেনের মাটি থেকে বোমারু বিমান উড়ার মুহূর্ত থেকেই ব্রিটেন আর নিরপেক্ষ নেই, সে সরাসরি যুদ্ধের পক্ষ হয়ে গেছে। আর ইরান সেটা স্পষ্ট করে বলে দিয়েছে, যে কোনো দেশের মাটি ব্যবহার করে ইরানে হামলা চালানো হলে সেই দেশও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। আর এটা কোনো ফাঁকা হুমকি কিনা সেটা বিচার করতে হলে একটু পেছনে তাকাতে হবে। ইরান যা বলেছে তার বেশিরভাগই করে দেখিয়েছে। ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, জর্ডানের আমেরিকান ঘাঁটিতে আঘাত এনেছে, সিআইএ এর গোপন স্থাপনা ধ্বংস করেছে, প্যাট্রিয়ট সিস্টেম ভেদ করেছে। কাজেই তারা যখন বলেছে লন্ডনকেও লক্ষ্যবস্তু করা হবে, তখন সেটাকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও সেটা বুঝেছে। তাই তারা ঘোষণা দিয়েছে সেনাবাহিনী 24 ঘন্টা সপ্তাহের 7 দিন প্রস্তুত অবস্থায় আছে। এই ধরনের ঘোষণা কোনো দেশ তখনই দেয় যখন হুমকিটাকে তারা বাস্তব মনে করে। কিন্তু ব্রিটেন কি সত্যিই ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে? সামরিক বিশেষজ্ঞরা বলছেন সেই সক্ষমতা এই মুহূর্তে ব্রিটেনের নেই, ইউরোপের কোনো দেশেরই নেই। কারণ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। তাহলে ব্রিটেন কেন এই ঝুঁকি নিচ্ছে? উত্তরটা সহজ, পশ্চিমা সাম্রাজ্যবাদের বেঁচে থাকার জন্য। ইউরোপ, বিশেষ করে ব্রিটেন আর ফ্রান্স, শুরু থেকেই ইরান যুদ্ধে সরাসরি জড়াতে চায়নি। তারা বুঝেছিল এই যুদ্ধের পরিণতি ভয়াবহ হতে পারে। কিন্তু তাহলে কি বদলালো? বদলালো একটা হিসাব। পশ্চিমা শক্তিগুলো বুঝতে পারছে মধ্যপ্রাচ্যে যদি আমেরিকার পরাজয় ঘটে, তাহলে সেই পরাজয় শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো পশ্চিমা আধিপত্যের কাঠামো ভেঙে পড়বে। কারণ মধ্যপ্রাচ্য পশ্চিমা নিয়ন্ত্রণ মানে তেলের উপর নিয়ন্ত্রণ, ডলারের আধিপত্য, বাণিজ্য পথের নিরাপত্তা, এগুলো সবই পরস্পরের সাথে জড়িত। ইরান যদি এই যুদ্ধে টিকে যায়, শুধু টিকে যায়, জিততে হবে না, তাহলেই পুরো বিশ্বে একটা সংকেত যাবে যে পশ্চিমা শক্তিকে চ্যালেঞ্জ করা সম্ভব এবং সেই চ্যালেঞ্জে টিকে থাকা সম্ভব। সেই সংকেতটা ব্রিটেন আর ফ্রান্সের জন্য অস্তিত্বের হুমকি। কারণ তাদের বিশ্বব্যাপী প্রভাব টিকে আছে মূলত এই ধারণার উপর যে পশ্চিমা শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর পরিণতি ভয়াবহ। ইরান সেই ধারণাটাকেই চ্যালেঞ্জ করেছে। আর সেই কারণেই ব্রিটেন ও ফ্রান্স নিজেদের ঝুঁকি জেনেও আমেরিকার পাশে দাঁড়াতে বাধ্য হচ্ছে। কিন্তু এই গল্পের সবচেয়ে দুঃখজনক অধ্যায়টা অন্য জায়গায়। পশ্চিমারা যখন ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে, তখন আরব বিশ্বের একটা বড় অংশ কি করছে? কুয়েত, আমিরাত, সৌদি আরব, জর্ডান, এই দেশগুলোর ভূমি ব্যবহার করেই আমেরিকান যুদ্ধবিমান ইরানে হামলা চালাচ্ছে, ভূমি সেবা দিচ্ছে, আকাশসীমা উন্মুক্ত করে দিচ্ছে, রসদ সরবরাহের সহায়তা করছে। এটা কেন? কেন একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আরেকটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বিরুদ্ধে পশ্চিমা শক্তির হাতিয়ার হচ্ছে? উত্তরটা ধর্মের মধ্যে নেই, উত্তরটা ক্ষমতায়।
এই আরব রাজতন্ত্রগুলো ইরানের ইসলামী বিপ্লবের মডেলকে নিজেদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে, কারণ ইরানের মডেল বলে জনগণের শক্তিতে রাজতন্ত্র উৎখাত করা সম্ভব। 1979 সালে ইরানে সেটাই ঘটেছিল। আমেরিকার পুতুল শাহকে সরিয়ে জনগণ নিজেদের সরকার প্রতিষ্ঠা করেছিল। সৌদি রাজপরিবার, আমিরাতের শাসক গোষ্ঠী, কুয়েতের রাজবংশ, তারা সবাই জানে ইরানের মডেল যদি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে তাহলে তাদের রাজমুকুট টিকবে না। তাই তারা পশ্চিমাদের চেয়েও বেশি মরিয়া ইরানের পতন দেখতে। এটাই মধ্যপ্রাচ্যের সবচেয়ে তিক্ত সত্য, যেখানে ভূরাজনৈতিক স্বার্থ ধর্মীয় সংহতির চেয়ে বড়। এই পুরো সংঘাতের মধ্যে সাম্প্রতিক একটা ঘটনা বিশেষ নজর কেড়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড ঘোষণা করেছে অপারেশন নাসর 2 এর 26তম ওয়েভ বা তরঙ্গ। তাদের দাবি অনুযায়ী কুয়েতের আল উদাইরি ঘাঁটিতে থাকা আমেরিকার অত্যন্ত গোপনীয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটে নিখুঁত আঘাত হানা হয়েছে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট এটা কি জিনিস? সহজ ভাষায় বললে এটা হলো আধুনিক যুদ্ধের চোখ আর কান। এই ইউনিটগুলো শত্রুপক্ষের রাডার, যোগাযোগ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র নির্দেশনা সিস্টেম সবকিছু জ্যাম করতে পারে, আড়ি পাততে পারে, বিভ্রান্ত করতে পারে। এটা ধ্বংস হওয়া মানে আমেরিকান বাহিনী এখন সেই এলাকায় কার্যত অন্ধ আর বধির। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ঘাঁটির এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আবাসিক এলাকাতেও আঘাত এসেছে। হতাহতের সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, কিন্তু একাধিক সূত্র বলছে মার্কিন সেনা হতাহত হয়েছে। ইরান এই হামলার কারণ হিসেবে বলেছে আমেরিকান বাহিনী শিয়ার তীর্থযাত্রীদের পথে হামলা চালিয়েছে, সেটারই প্রতিশোধ। কিন্তু বিশ্লেষকরা বলছেন আসল বার্তাটা আরো গভীর। এই আঘাতের মাধ্যমে ইরান দেখিয়ে দিল মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কোনো সামরিক স্থাপনা তাদের নাগালের মধ্যে। ইরানের সংসদ সদস্য একটা কথা বলেছেন যেটা পুরো মধ্যপ্রাচ্যের ইতিহাসকে নাড়া দিয়েছে। তিনি বলেছেন সাইক্স-পিকোর যুদ্ধ শেষ। সাইক্স-পিকো এই নামটা হয়তো অনেকের কাছে অপরিচিত, কিন্তু মধ্যপ্রাচ্যের আজকের যত সমস্যা, যত সংঘাত, যত বিভাজন, তার শিকড় লুকিয়ে আছে এই একটা চুক্তিতে। 1916 সালে প্রথম বিশ্বযুদ্ধের মাঝে ব্রিটেন আর ফ্রান্স গোপনে বসে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র ভাগ করে নিয়েছিল। ওসমানী সাম্রাজ্যের পতনের পর কোন এলাকা কার দখলে যাবে সেটা ঠিক করেছিল দুই ইউরোপীয় শক্তি। এখন সামনে দুটো পথ খোলা, হয় কূটনৈতিক সমাধান, নয়তো আরো গভীর সংঘাত। ট্রাম্প একবার পিছু হটছেন, আবার ন্যাটোকে টেনে এনেছেন। ইরান প্রতিটা আঘাতের জবাব দিচ্ছে আর তার লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করে প্রতিপক্ষকে সতর্ক করছে। কিন্তু এই খেলায় সবচেয়ে বড় ভুক্তভোগী কে? সাধারণ মানুষ। ইরানের সাধারণ মানুষ, যাদের মাথার উপর বোমা পড়ছে, মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ, যারা দশকের পর দশক ধরে পশ্চিমা আগ্রাসন আর আঞ্চলিক সংঘাতের মাসুল দিয়ে যাচ্ছে। আর ইউরোপের সাধারণ নাগরিক, যারা জানে না যে তাদের সরকার তাদের জানা অজানায় এমন একটা যুদ্ধে জড়িয়ে পড়ছে যেটার পরিণতি তাদের ঘরের দরজায় এসে পৌঁছাতে পারে। আপনি কি মনে করেন এই সংঘাত কি শেষ পর্যন্ত পূর্ণমাত্রার বিশ্বযুদ্ধের রূপ নেবে, নাকি কূটনীতির শেষ মুহূর্তে বিশ্বকে বাঁচাবে? আর সবচেয়ে কঠিন প্রশ্নটা, মুসলিম বিশ্ব কি কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবে, নাকি ক্ষমতার লোভ চিরকাল সেই ঐক্যের পথে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে? কমেন্টে জানান আপনার মত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই সংঘাতের গল্প প্রতিদিন নতুন মোড় নিচ্ছে আর প্রতিটা মোড়ে লুকিয়ে আছে পৃথিবী বদলে দেওয়ার সম্ভাবনা।